হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আজকে আমি দুটো কোম্পানি নিয়ে চর্চা করব। তার আগে একটু নিফটির ব্যাপারটাতে আপনাদের একটু ব্যাখ্যা করে দিই যে নিফটির বর্তমান অবস্থানটা কি আছে। ফ্রেন্ডস, আমি নিফটির চার্ট দেখছিলাম। নিফটি মানে নিফটি সূচক যেভাবে মুভমেন্ট করছে, তাতে যেটা মনে হচ্ছে, যদি নিফটি এই লেভেলটা, যদি নিফটি কিন্তু একটা নতুন হাইর দিকে যাওয়ার চেষ্টা করছে। এবারে যদি নিফটি এই যে তার যে পুরনো হাই অর্থাৎ 22,135 যদি এটা টাচ করে, তাহলে কিন্তু নিফটি কিন্তু আবার উপরের দিকে যেতে পারে। সবই সম্ভাবনার খেলা। আমরা যা প্রেডিকশন করার চেষ্টা করব, সেই প্রেডিকশনে আপনি 70% প্রবাবিলিটি মানে ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে নিফটির এখন একটা 2-3% ইমিডিয়েট, এবং তারপরে যদি তাও নিফটি মুভ করে প্রায় 23,600, অর্থাৎ ফার্স্ট লেভেল 22,600 এবং সেকেন্ড লেভেল হচ্ছে 23,600। এই দুটো লেভেল কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, যদি ব্যাংক নিফটি দেখি, ব্যাংক নিফটির কিন্তু চার্টটা আরো ভালো। ব্যাংক নিফটি কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে? এই ডব্লিউ প্যাটার্ন তৈরি করছে, এবং সেক্ষেত্রে ব্যাংক নিফটি যদি তার পুরনো হাইয়ের কাছে আসেও, তাও সে নিফটিকে এখনো পর্যন্ত প্রায় 2,400 পয়েন্টের সাপোর্ট দেবে। যদি 2,400 পয়েন্টেরও সাপোর্ট দেয়, তাহলেও কিন্তু নিফটি 22,600 পর্যন্ত চলে যাবে। আর যদি ব্যাংক নিফটি তার পুরনো হাইকে টাচ মানে ভেঙে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু সেটা প্রায় 51,162-র কাছাকাছি যেতে পারে। এই এক্সপায়ারিতে হবে কিনা জানি না, কিন্তু আগামী মাসে এটার সম্ভাবনা কিন্তু একটা প্রবল থাকছে। যাই হোক, নিফটি যদি আপ মুভমেন্ট দেয়, তাহলে কিন্তু আপনাদের শেয়ারগুলো কিন্তু তারাও কিন্তু আপ মুভমেন্ট দেবে। এটাই হচ্ছে লজিক। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের পোর্টফোলিও বাড়তে থাকবে। যাই হোক ফ্রেন্ডস, আজকে আমি দুটো কোম্পানি নিয়ে চর্চা করব। প্রথম কোম্পানিটা হচ্ছে ড্রিম ফক্স সার্ভিসেস লিমিটেড। এরা কি করে না, এরা এয়ারপোর্টে এদের ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং সেই ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে যে সমস্ত মানে অতি রিচ পিপলরা সেখানে ট্রাভেল করার জন্য আসে, তাদেরকে তারা সেখানটাতে মডার্ন সুযোগ সুবিধা দেয়। এবং সেই মডার্ন সুযোগ সুবিধা যদি আমি দেখাতে চাই, তাহলে আমি দেখাতে পারবো। দেখুন ফ্রেন্ডস, কি কি ধরনের সুযোগ দেয় তারা। তাদের ওখানটাতে কি বলে, গল্ফ, এক হচ্ছে রেস্টিং রুম আছে। দ্বিতীয়ত হচ্ছে ধরুন এসে কেউ রেস্ট নিবে, কিংবা কেউ এয়ারপোর্টে ঢুকে কোনো কনফারেন্স করবে, কনফারেন্স রুম, তার জন্য তারা কিন্তু ভাড়া পায়। কেউ গল্ফ খেলবে, কিংবা আপনি আপনার ফ্লাইটটাকে খুব কাছ থেকে দেখতে পাবেন। এই সমস্ত মানে যে ফেসিলিটিস এরা প্রোভাইড করে, এবং খুব হাই চার্জ ওদের কাছ থেকে নেয়। এই যে এয়ারপোর্ট লাগেজ অ্যাক্সেস, মিট অ্যান্ড অ্যাসিস্ট একে অপরের সঙ্গে, এয়ারপোর্ট ট্রান্সফার, ধরুন আপনি এক জায়গায় ওয়েট করছেন, আপনাকে অন্য কোথাও যেতে হবে আশেপাশে, তার সার্ভিস দেয়। আপনি যদি কোনো রকমের স্পা নিতে চান, অর্থাৎ এ ধরনের ফেসিলিটি, ই সিম, ফুড বেভারেজ, খাওয়া দাওয়ার ব্যবস্থাও সেখানে থাকবে। তো এই অতি আধুনিক সুযোগ সুবিধা যেগুলো হায়ার সোসাইটি এক্সপেক্ট করে, এই যে ভিসা সার্ভিস, আচ্ছা ভিসা সেন্টার, প্রিমিয়াম লঞ্চ, রেলওয়ে লঞ্চ অ্যাক্সেস, ও সরি, এটা এরা আবার রেলওয়েরও বিভিন্ন বড় বড় এতে কি বলে, বড় বড় এই দিল্লি, মুম্বাই, চেন্নাই রেলওয়ে স্টেশনেও এদের একই সুবিধা আছে। সুতরাং এটা একটা
আহ, নতুন ধরনের বিজনেস, এবং এই বিজনেসটার শেয়ার কিন্তু আমার নজরে এসছে বলে আমি আপনাদের দেখাচ্ছি। যদি আমি কোম্পানির, আমি যদি তার ব্যালেন্স শিটে চলে যাই, যাই করুক কোম্পানি, আসলে আদপে তো দেখতে হবে আমরা শেয়ারটাতে কিনবো সেই শেয়ারটার তার বিজনেসটা কেমন। আমি যদি দেখতে চাই যে মানে কোয়ার্টার বাই কোয়ার্টার, আচ্ছা আমি একদম একদম ইয়েতে চলে যাচ্ছি। 21 সালে যদি দেখা যায় 741 কোটি টাকার সেলস হয়েছিল, সেক্ষেত্রে 67 কোটি টাকার প্রফিট। দেখুন ফ্রেন্ডস, 22-এ 1130 কোটি টাকার সেলস, 189 কোটি টাকার প্রফিট। আচ্ছা, 23-এ 1441 কোটি টাকার সেলস, 384 কোটি টাকার প্রফিট। এবং 24-এ যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা প্রায় 1400, মানে প্রায় 1500 কোটি টাকার কাছাকাছি সেলস হবে এবং 400 কোটি টাকার প্রফিট। মিনস কোম্পানিটার যে প্রোডাক্ট এবং তার যে সেলস হওয়ার মানে সেলস, সেটা কিন্তু ইনট্যাক্ট আছে, অর্থাৎ কোম্পানিটা প্রতি বছরে বছরে গ্রো করছে। এবার আমি দেখবো ইনভেস্টর কে কে আছে। ইনভেস্টর প্রমোটারের কাছে 53.6% আছে। আচ্ছা, ফরেন ফান্ড কিন্তু তারা ইনিশিয়ালি 6%-এ ছিল, আবার কিন্তু তারা বাড়াতে শুরু করছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কাছে কিন্তু প্রচুর মাল আছে, ধরুন প্রায় 30% মতো। এবারে যেখানটাতে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা যে যখন এত মাল কিনে রেখেছে, তার মানে বুঝতে হবে যে এই কোম্পানির বিজনেসে প্রচন্ড দম আছে। এবং পাবলিকের কাছে কিন্তু নামমাত্র শেয়ার আছে, মাত্র 13.71%। এবং আমি যদি তার পিই কত চলছে, পিইও কিন্তু, সরি আমি এটা কোনটা দেখাচ্ছি, আমি ড্রিম ফক্স সার্ভিসে যাচ্ছিলাম, সরি এটা আমি অন্য জায়গায় চলে এসেছি। এটা ড্রিম ফক্স, ড্রিম ড্রিম ফক্স সার্ভিসেস, সরি মাফ করবেন। আচ্ছা, ড্রিম ফক্স সার্ভিসের যদি আমি প্রফিটে যাই, এখানকার প্রফিটটা, আচ্ছা 22 সালে 282 কোটি টাকা সেলস করেছিল, 16 কোটি টাকার প্রফিট। 23-এ 773 কোটি টাকার সেলস করেছিল, 73 কোটি টাকার প্রফিট। আর আহ, এখনো পর্যন্ত এই বছরে তারা ধরুন 1100 কোটি টাকার সেলস করেছে, 77 কোটি টাকার প্রফিট। মিনস একই জিনিস, একই লজিকটা একই। তাহলে সেলস বাড়ছে, প্রফিটও বাড়ছে। যেহেতু নতুন বিজনেস, তাই এর পি কত, 34.2। ঠিক আছে। এবং এর ক্ষেত্রে যদি আমি ইনভেস্টর দেখি, দেখুন এখানে ফরেন ফান্ডের কাছে, প্রমোটারের কাছে আছে 66%, ফরেনারদের কাছে আছে 5.22%, এবং ডিআই এর কাছে আছে 9.23%। সুতরাং এক্ষেত্রে মোটামুটি 9-14 প্রায় 80% মাল কিন্তু স্ট্রং হ্যান্ডে আছে। এবারে আমি যদি ওর চার্টে চলে যাই, তাহলে চার্ট কি বলছে, চার্ট যদি আমি যাই, চার্টে দেখুন ফ্রেন্ডস, শেয়ারটা কিন্তু তার যে ওপেনিং যেটা হয়েছিল, মানে মার্কেটে যখন সেই শেয়ারটা এসছিল, এটা এসছিল কোথায়, না এই 506 টাকার লেভেলে। সেখান থেকে কিন্তু হাই করেছিল 838 কোটি। একইভাবে তার গত কোয়ার্টারে রেজাল্ট, গত আগের কোয়ার্টারে রেজাল্ট খারাপ আসার কারণে সেটা আবার নিচে চলে এসছে। সুতরাং এই কোম্পানিটা মোটামুটি তার ইস্যু প্রাইস, অর্থাৎ 1 বছর আগে যে প্রাইসে, 1 বছর 1.5 বছর আগে যে প্রাইসে এসছিল, সেই প্রাইসের কাছাকাছি কিন্তু মার্কেট খুলেছিল, সেই প্রাইসের কাছাকাছি ট্রেড করছে। আপনারা শেয়ারটাকে স্টাডি করতে পারেন, দরকার পড়লে এক একটা করে আপনারা কিনে দেখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আর একটা কোম্পানি, যেটার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, কি বলে, আর্চিয়ান কেমিক্যাল। এটা একটা কেমিক্যাল কোম্পানি, আর্চিয়ান কেমিক্যাল। আচ্ছা, এই কোম্পানির ব্যালেন্স শিটটা আমি আপনাদের দেখিয়েছিলাম একটু আগে। এই যে এটা দেখা হয়ে গেছে 189 কোটি 384, অর্থাৎ এর সেলস, প্রফিট এবং এর যে ইনভেস্টার, এগুলো আমি সব দেখিয়ে দিয়েছি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, কোম্পানিটা অত্যন্ত লো ভ্যালুয়েশনে কাজ করছে। ঠিক আছে। এবার এরা করে কি, যদি আমি দেখাই, এদের দেখুন, এদের প্রোডাক্ট যদি দেখতে চান, এরা কি কি করে দেখুন। প্রথম হচ্ছে লিকুইড ব্রোমাইন, ইন্ডাস্ট্রিয়াল সল্ট, সালফেট অফ পটাশ,
এই হচ্ছে তাদের ফ্যাক্টরি, ঠিক আছে, এগ্রিকালচারের যেগুলো লাগে, ফার্মাসিউটিক্যালে লাগে, ওয়াটার ট্রিটমেন্টের জন্য এই প্রোডাক্ট লাগে, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিতে লাগে, গ্লাস ইন্ডাস্ট্রিতে লাগে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে লাগে, অর্থাৎ এমন প্রোডাক্ট যেটা কিন্তু সমস্ত ধরনের এই মানে এই বিশাল রেঞ্জের যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে তাতে কিন্তু এই প্রোডাক্টটা লাগে। এবং এর আপনারা ব্যালেন্স শিট দেখেছেন, এর ব্যালেন্স শিটেও আপনারা দেখেছেন যে শেয়ারটার মোটামুটি যে বিজনেসে দম আছে। এবার আমি একটু চার্টটা দেখে নেব, চার্ট কি কথা বলছে, কারণ তিনটে জিনিস দেখতে হবে, কোম্পানির সেলস, প্রফিট, কি কি প্রোডাক্ট, এবং কোম্পানির চার্ট কি বলছে। এটাও দেখুন ফ্রেন্ডস, এটা কিন্তু খুব বেশি দিন শেয়ার মার্কেটে আসেনি। এই কোম্পানিটা ধরুন এই প্রাইসে শেয়ার মার্কেটে এসেছিল 448, এবং এখানটাতে আজকে গত 2 বছর ধরে শেয়ারটা কিন্তু একটা পার্টিকুলার রেঞ্জে ঘোরাঘুরি করছে, প্রায় এই 660-65 কাছাকাছি। আগামী দিনে যখন বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, অর্থাৎ কেমিক্যাল কোম্পানিগুলোর ফলে যখন বিজনেস এনভায়রনমেন্ট আসবে, তখন কিন্তু এই কোম্পানির শেয়ার কিন্তু লাফাতে পারে। সুতরাং আপনারা কিন্তু এই কোম্পানির শেয়ারটাকেও অবশ্যই স্টাডি করবেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি কেবলমাত্র আমি যতটুকু শেয়ার মার্কেট সম্বন্ধে বুঝি বা বিভিন্ন কোম্পানি সম্বন্ধে যেটা আপনাদের ধারণা দেওয়ার দরকার আছে সেইটুকু আমি দেওয়ার চেষ্টা করছি। আমার কথা শুনে কোনো কোম্পানির শেয়ার কেনা বা বিক্রির চেষ্টা করবেন না। কোনো কোম্পানিতে কিনতে গেলে বা বিক্রি করতে গেলে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নেবেন। চ্যানেলটাকে দেখতে থাকুন, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর একটু লাইক করুন এবং কমেন্ট করুন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।